Dear learners, welcome to Emdadul Haq Digital University. Today's lesson on the Iliad, written by Homer. Poem summary নিয়ে আসছি আপনাদের সম্মুখে। চলুন আমরা ইলিয়াডের যে কবিতার সারাংশ মূল যে কথাগুলো সে কথাগুলো নিয়ে আলোচনা করি। দ্য একিয়ান্স আন্ডার কিং অ্যাগামনন। একিয়ান্স হচ্ছে গ্রিকসদের প্রাচীন নাম, অর্থাৎ দ্য গ্রিক্স আন্ডার কিং আগামনন, অর্থাৎ গ্রিকরা রাজা আগামননের নিয়ন্ত্রণের আন্ডারে যুদ্ধ করতে আসছে, হ্যাভ বিন ফাইটিং, যুদ্ধ করিতেছে। দ্য ট্রজানস মানে অর্থাৎ ট্রয়, যে ট্রয় এবং গ্রিসের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা যুদ্ধ করতেছে, গ্রিকরা যুদ্ধ করতেছে আগামনের নেতৃত্বে। অফ অ্যান্ড অন, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, মাঝে মাঝে চলছে যুদ্ধ, এভাবে ফর 9 years, প্রায় 9 বছর। ট্রাইং টু রিট্রাইভ হেলেন, অর্থাৎ দ্য গ্রিক্স অর দ্য একিয়ান্স ট্রাইং, তারা চেষ্টা করতেছে টু রিট্রাইভ, অর্থাৎ পুনরুদ্ধার করতে। হেলেন, কাকে পুনরুদ্ধার করতে? হেলেনকে। হেলেন হচ্ছে সেই সুন্দরী যাকে দ্য ওয়াইফ অফ মেনিউলিয়াস, যিনি ছিলেন হলো মেনিউলিয়াসের স্ত্রী। মেনিউলিয়াস হচ্ছে অ্যাগামননের ছোট ভাই, উনি হচ্ছে স্পার্টার রাজা আর হচ্ছে আর্গসের রাজা। তাই এই মেনিউলিয়াস সে স্ত্রী ছিলেন হেলেন, তাকে যে তুলে নিয়ে এসেছিল প্যারিস, সেই হেলেনকে ট্রয় থেকে উদ্ধার করার জন্য একিয়ান্স অর্থাৎ গ্রিকরা যুদ্ধ করতেছে, চেষ্টা করতেছে। অ্যান্ড দাস, এভাবে এবং এভাবে অ্যাগামনস সিস্টার ইন ল, অর্থাৎ অ্যাগামনের যে মানে এখানে সিস্টার ইন ল বলতে বোঝাচ্ছে হেলেনকে, অর্থাৎ ছোট ভাইয়ের স্ত্রী, একে সিস্টার ইন ল হিসাবে বলা হয়েছে, অ্যাগামনস সিস্টার ইন ল। অর্থাৎ প্যারিস, এবার প্যারিস এ সন অফ দ্য কিং অফ ট্রয়, ট্রয় রাজার একজন ছেলে হচ্ছে প্যারিস। কিডন্যাপস হেলেন, অর্থাৎ প্যারিস কিডন্যাপস হেলেন, প্যারিস কিডন্যাপস হেলেন, এটা ছিল মূল কথা। প্যারিস কিডন্যাপ করেছিল হেলেনকে। হু বিকামস দ্য লিজেন্ডারি হেলেন অফ ট্রয়, এই হু বলতে হলে হেলেনকে বোঝাচ্ছে, যে হু বিকামস দ্য লিজেন্ডারি, অর্থাৎ যে পরবর্তীতে পৌরাণিক কাহিনী হিসেবে পরিণত হয়েছিল হেলেন অফ ট্রয়, ট্রয়ের হেলেন হিসেবে। অ্যান্ড দ্য ওম্যান উইথ দ্য ফেস দ্যাট লাঞ্চড 1,000 ships, এখানে দ্য ওম্যান অর্থাৎ এই মহিলা উইথ দ্য ফেস মুখোমুখি হয়েছিল দ্যাট লাঞ্চড 1,000 ships। লাঞ্চড বলতে বোঝাচ্ছে জলে ভাসিয়েছিলেন থাউজেন্ডস, অর্থাৎ হাজার হাজার জাহাজ জলে ভাসিয়ে মুখোমুখি, যুদ্ধে মুখোমুখি করেছিলেন যে নারী, তার কথা বলা হয়েছে। তাহলে আপনারা বুঝছেন যে দ্য একিয়ান্স আন্ডার কিং অ্যাগামনন হ্যাভ বিন ফাইটিং দ্য ট্রজানস অফ অ্যান্ড অন ফর 9 years, ট্রাইং টু রিট্রাইভ হেলেন দ্য ওয়াইফ অফ মেনিউলিয়াস, অ্যান্ড দাস অ্যাগামননস সিস্টার ইন ল। প্যারিস এ সন অফ দ্য কিং অফ ট্রয় কিডন্যাপস হেলেন, who becomes the legendary Helen of Troy, and the woman with the face that launched 1,000 ships. ওকে, আমি ফার্স্ট প্যারাটি এক্সপ্লেন করলাম। ইয়েট তথাপি আফটার ইয়ার্স অফ একিয়ান অ্যাটাকস, অর্থাৎ আফটার ইয়ার্স, বছরের পর বছর একিয়ানদের অর্থাৎ গ্রিকদের যে আক্রমণ, আফটার ইয়ার্স অফ একিয়ানস অ্যাটাকস, বছরের পর বছর গ্রিকদের আক্রমণ সত্ত্বেও, ইয়েট মানে সত্য, ট্রয় রিমেইনস ইনট্যাক্ট, ট্রয় কি ছিল? ইনট্যাক্ট অবস্থায় ছিল, অর্থাৎ তাদেরকে কোনো ক্ষতি করতে পারেনি। অ্যান্ড দ্য ট্রোজান আর্মি রিমেইনস আনডিফিটেড, অর্থাৎ ট্রয় অর্থাৎ ট্রোজানদের যে আর্মি অর্থাৎ সৈন্যবাহিনী, তারা অপরাজিত ছিল। দ্য সেম ক্যান নট বি সেড, একই কথা কিন্তু বলা যেতে পারে না ফর দ্য একিয়ান আর্মি, একিয়ান আর্মির ক্ষেত্রে কিন্তু একই কথা বলা যেতে পারে না। অ্যাট প্রেজেন্ট বর্তমানে
দ্য একিয়ান ট্রুপস, অর্থাৎ একিয়ানদের অর্থাৎ গ্রিকদের যে সেনাবাহিনী আর ডাইং মারা যাইতেছে ফরম এ মিস্টিরিয়াস প্লেগ, একটা রহস্যময় প্লেগ রোগে মারা যাচ্ছে। হান্ড্রেডস অফ ফিউনারাল পায়ার্স বার্ন নাইটলি, হান্ড্রেডস অর্থাৎ শত শত অফ ফিউনারাল পায়ার্স, ফিউনারাল হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য, পায়ার্স হচ্ছে চিতা বা চুলা, যেটা বার্ন পোড়ানো হয় নাইটলি মানে প্রতি রাতেই মানে শতে শতে যে চিতার অন্ত্যেষ্টিক্রিয়া জন্য পোড়ানো হয়। এবং তার কারণে একিয়াসদের ক্ষেত্রে একই কথা কিন্তু বলা যেতে পারে না। দ্য সেম ক্যান নট বি সেড ফর দ্য একিয়ান আর্মি অ্যাট প্রেজেন্ট। দ্য একিয়ান ট্রুপস, বর্তমানে একিয়ানদের যে সৈন্যবাহিনী অর্থাৎ গ্রিকদের সৈন্যবাহিনী আর ডাইং মরে যাচ্ছে ফরম এ মিস্টিরিয়াস প্লেগ, একটা রহস্যময় প্লেগ রোগে। হান্ড্রেডস অফ ফিউনারাল পায়ার্স বার্ন নাইটলি, প্রতি রাতেই কি শতে শতে যে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য চুলা জ্বালানো হচ্ছে। ফাইনালি অবশেষে অ্যাকিলিস হচ্ছে একজন মহাবীর। এই ইলিয়ড কাব্যগ্রন্থের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিগার সেটা হচ্ছে অ্যাকিলিস। সেই অ্যাকিলিস হচ্ছে এখানকার মূল চরিত্রের একটা চরিত্র। অ্যাকিলিস দ্য একিয়ান্স মোস্ট অনার্ড সোলজার। অবশেষে অ্যাকিলিস যে কিনা একিয়ান্স অর্থাৎ গ্রিকদের অত্যন্ত সম্মানিত একজন সোলজার অর্থাৎ সেনা, কলস ফর অ্যান অ্যাসেম্বলি, যিনি ডেকেছিলেন অর্থাৎ অ্যাকিলিস ডেকেছিলেন। অ্যাকিলিস কলস ফর অ্যান অ্যাসেম্বলি, একটা অ্যাসেম্বলি ডেকেছিল, সভা ডেকেছিল টু ডিটারমাইন দ্য কজ অফ দ্য প্লেগ, এই প্লেগ রোগের কে শনাক্ত করার জন্য। এ সুৎসেয়ার হচ্ছে ভবিষ্যৎ বক্তা, অর্থাৎ যে কিনা ভবিষ্যতের কথা বলতে পারত, অর্থাৎ ফরচুন টেলার। এ সুৎসেয়ার রিভিলস প্রকাশ করে টু দ্য আর্মি, সেনাবাহিনীর নিকট, দ্যাট যে কিং অ্যাগামনন্স অ্যারোগেন্স, রাজা অ্যাগামনের যে অ্যারোগেন্স অর্থাৎ দাম্ভিকতা বা তার যে উদ্ধততা সেটা মানে ঘটাই আছে। দ্য ডেডলি প্লেগ, এই যে মৃত্যুর যে প্লেগ, এই প্লেগটা ঘটেছে কারণ হচ্ছে অ্যাগামনের উদ্ধততা, অ্যাগামনের যে দাম্ভিকতা সেটা। এটা বললেন একজন সুৎসেয়ার। যে অ্যাকিলিস যখন সভা ডাকলেন এবং অ্যাকিলিসের কাছে অভয় চাইলেন যে যদি আমি রাজার বিপক্ষে কথা বলি তাহলে তো রাজা আমার উপর খেপে যাবে, অ্যাগামনন খেপে যাবে। অ্যাকিলিস তাকে অভয় দিয়েছিলেন, কারণ অ্যাকিলিস হচ্ছে মহাবীর। তিনি বলছিলেন অ্যাগামনন কিছুই করতে পারবে না, তুমি সত্য কথা বলো। আচ্ছা, হি রিফিউজ টু রিটার্ন, কারণ এই যে কজ দ্য ডেডলি প্লেগ, এই ডেডলি প্লেগটা ঘটলো এর ব্যাখ্যা দিতেছে, সেমিকোলন দিয়ে বলা হইতেছে হি রিফিউজড, অর্থাৎ এই অ্যাগামনন অর্থাৎ হি রিফিউজ, সে অস্বীকৃতি জানালো টু রিটার্ন, ফেরত দিতে এ ওম্যান, একটা মহিলাকে, হু ওয়াজ ক্যাপচার্ড, যাকে তিনি নিয়ন্ত্রণাধীন নিয়েছিলেন, অ্যান্ড অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত হয়েছিলেন, টু হিম, তাকে পুরস্কার করা হয়েছিল, অ্যাজ এ ওয়ার প্রাইস, অর্থাৎ যুদ্ধের পুরস্কার স্বরূপ একটা মহিলাকে যাকে মানে যা তার নিয়ন্ত্রণে ছিল এবং তাকে পুরস্কার দেওয়া হয়েছিল যুদ্ধে জয়লাভ করার ফলে, সেই মহিলাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন অ্যাগামনন। আর এই কারণেই এই প্লেগ রোগটি ঘটেছে। আর প্লেগ রোগের কারণেই শত শতে যে ঘোড়া এবং শত শত সৈন্যবাহিনী মারা যাচ্ছে গ্রিক শিবিরে, অ্যাকিনিয়ান শিবিরে। আর তার কারণেই মহাবীর অ্যাকিলিস সভা ডেকেছিলেন রিল্যাক্টেন্টলি, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছা ছিল না, কি অনিচ্ছা সত্ত্বেও, রিল্যাক্টেন্টলি অনিচ্ছুকভাবে। অ্যাগামনন অ্যাগ্রিস, অ্যাগামনন সম্মত হয়, মানে ইচ্ছা ছিল না তবু তিনি সম্মত হন। অ্যাগামনন অ্যাগ্রিস টু রিটার্ন, ফেরত দিতে, দ্য ওম্যান, ওই সুন্দরী মেয়েটিকে বা মহিলাকে, বাট অ্যাজ কম্পেনসেশন, কিন্তু অন্য একটা দাবি তার ছিল, অর্থাৎ অ্যাজ কম্পেনসেশন হচ্ছে ক্ষতিপূরণ। তা ক্ষতিপূরণ হিসাবে সে বলল দ্যাট যে হি উইল টেক দ্য ওম্যান, সে ওই মহিলাটিকে লইবে, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড টু অ্যাকিলিস, যাকে পুরস্কার দেওয়া হয়েছিল, অ্যাকিলিসকে যে মহিলাটি যুদ্ধে পুরস্কার দেওয়া হয়েছিল অর্থাৎ ব্রিসিসকে। আর অ্যাগামনন নিয়ন্ত্রণে নিয়েছিল, অর্থাৎ অ্যাগামননের ভাগে পড়েছিল ক্রিসিসের পিতা হচ্ছে অ্যাপোলোর
ডিসিপেল। সো যখন এই অ্যাপোলোর হিংসায়, অ্যাপোলোর স্ট্রিপে যে গ্রিকদের সেনাবাহিনী মারা যাচ্ছিল প্লেগ রোগে, তখন তাকে এই ক্রিসিসকে ফেরত দিতে বলছিল অ্যাকিলিস। এই ফেরত দিল, কিন্তু একটা শর্তে, মানে একটা কি ক্ষতিপূরণ হিসেবে সে চাইলো অ্যাকিলিসের ভাগে যে ব্রিসিস পড়েছিল সেই ব্রিসিস, এই ডি ওম্যান বলতে বুঝাইছে ওই ব্রিসিসকে, অর্থাৎ ব্রিসিস হচ্ছে অ্যাকিলিসের ভাগে পড়েছিল। তো অ্যাকিলিস ওই মহিলাকে অ্যাকিলিসের যে মহিলা ভাগে পড়েছিল, যে মেয়েটি, সুন্দরী মেয়েটি ভাগে পড়েছিল, সেই মেয়েটিকে অ্যাগামনন ক্ষতিপূরণ হিসেবে নিয়েছিল, কারণ তার যে ভাগে যে সুন্দরী ক্রিসিস পড়েছিল সেই ক্রিসিসকে ফেরত দেওয়ার কারণে সে অ্যাকিলিসের যে সুন্দরী ছিল তাকে নিয়ে নিল। হিজ বেস্ট ওরিয়ার অ্যাকিলিস হচ্ছে তার অ্যাগামনন হচ্ছে গ্রিকদের কমান্ডার, আর তার সবচেয়ে সর্বোত্তম যে যোদ্ধা, সে যোদ্ধা হচ্ছে অ্যাকিলিস, অর্থাৎ বেস্ট। এই যে দেখুন, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড টু অ্যাকিলিস, যাকে পুরস্কার দেওয়া হয়েছিল অ্যাকিলিসকে। অ্যাকিলিস সম্পর্কে আবার কমা দিয়ে বলছে হিজ বেস্ট ওরিয়ার, অর্থাৎ তার সর্বোত্তম যোদ্ধা। অ্যাকিলিস ইজ ফিউরিয়াস, অ্যাকিলিস রাগান্বিত হলো, অগ্নিশর্মার মতো খেপে গেল। অ্যান্ড হি রিফিউজেস, সে অস্বীকৃতি জানালো, টু ফাইট, যুদ্ধ করতে, এনি লঙ্গার ফর দ্য অ্যাকিয়ান্স, অর্থাৎ অ্যাকিয়ান্সদের জন্য সে দীর্ঘ সময়, অর্থাৎ কোনো সময় সে যুদ্ধ করবে না, এটা অস্বীকৃতি জানালো, সে কোনো যুদ্ধ করবে না। কারণ তার ভিতরে একটা ক্রোধ সৃষ্টি হলো, মানে যে তার যে ভাগে যে সুন্দরী মেয়ে ব্রিসিস, সেই ব্রিসিসকে নিয়ে যাওয়ার কারণে সে খেপে গেল। হি অ্যান্ড হিজ ফোর্সেস, মানে অ্যাকিলিস এবং তার যে ফোর্স অর্থাৎ সৈন্যবাহিনী, রিট্রিট শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎপসরণ করা, অর্থাৎ পিছনে পশ্চাৎপসরণ করা, অর্থাৎ যুদ্ধে থাকলো না। রিট্রিট টু দ্য বিচ, অর্থাৎ সৈকতে এক পাশে তারা দাঁড়িয়ে থাকলো, বিসাইড দেয়ার শিপস, তাদের জাহাজের পাশে। অ্যান্ড অ্যাকিলিস আস্কড হিজ মাদার, অ্যাকিলিস তার মাকে বলল, তার মাকে দ্য গডেস থেটিস, অর্থাৎ দেবী থেটিস, সমুদ্র দেবতা, সি নেফিউ, তিনি হচ্ছেন অ্যাকিলিসের মা, এবং অ্যাকিলিসের পিতা হচ্ছে পেলিউস হচ্ছে মর্ত মানবের একজন রাজা, আর তার মা হচ্ছেন একজন দেবী। আগে গ্রিকের মিথোলজিতে, গ্রিক পুরাতন মিথোলজিতে দেবদেবী এবং মর্ত মানবের মানুষের মাঝে বিবাহ শাদী হতো। সেই ঠিক তদ্রূপভাবে এই থেটিস হচ্ছে একজন সমুদ্র দেবী, আর এই পেলিউস হচ্ছে একজন রাজা। তাদের ভিতর বিবাহ হয়েছিল, তাদের এই বিবাহের ফলে যে সন্তান হয়েছিল সে হচ্ছে মহাবীর অ্যাকিলিস। তৎকালীন আমলে গ্রিক মিথোলজিতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ বীর হচ্ছে এই অ্যাকিলিস। অ্যাকিলিস আস্কড হিজ মাদার, অ্যাকিলিস তার মাকে জিজ্ঞাসা করলো, তার মাকে দ্য গডেস অফ থেটিস, অর্থাৎ দেবী থেটিস, ইফ শি উইল আস্ক জিউস, যদি তার মা জিউসকে জিজ্ঞাসা করে। জিউস হচ্ছে কে? এই মর্তলোকে, অর্থাৎ এই স্বর্গলোকে মানে দেবতাদের মূল যে, সে তাকে বলা হচ্ছে জিউস, কিং অফ দ্য গডস, অর্থাৎ দেবদেবীদের রাজা। টু হেল্প, সাহায্য করতে, দ্য ট্রোজান্স ডিফিট, মানে ট্রোজানদের, হিজ ফর্মার কমরেডস, মানে ট্রোজানরা যেন তার প্রাক্তন কমরেডস অর্থাৎ এই গ্রিকদেরকে পরাজিত করতে পারে, কারণ সে খেপে গেছে, গ্রিকদের পক্ষে সে যুদ্ধ করবে না। সে তাই তার মা থেটিসকে আহ্বান করতেছে যে, মা তুমি তো দেবী, তুমি দেবীদের রাজা, জিউসকে যে বলো সাহায্য করতে ট্রোজানরা যেন কি করতে পারে, পরাজিত করতে পারে তার প্রাক্তন কমরেড যারা, তার সঙ্গী অর্থাৎ প্রাক্তন সঙ্গী গ্রিকদেরকে যাতে পরাজিত করতে পারে। অর্থাৎ এখানে বলছেন যে দেখুন, অ্যাকিলিস আস্কড হিজ মাদার, অ্যাকিলিস তার মাকে জিজ্ঞাসা করলো বা বললো, দ্য গডেস থেটিস, যে কিনা দেবী একজন দেবী, ইফ যদি শি উইল আস্ক জিউস, সে যদি জিউসকে জিজ্ঞাসা করে, জিউসকে কিং অফ দ্য গডস অর্থাৎ দেবদেবীদের রাজা, টু হেল্প, সাহায্য করতে, টু দ্য ট্রোজান, মানে ট্রয়দেরকে সাহায্য করতে, ডিফিট, পরাজিত করতে কাদেরকে? হিজ ফর্মার কমরেডস, তার প্রাক্তন যে সঙ্গী সাথী তাদেরকে। তারা কারা? কমা দিয়ে বলছে দ্য অ্যাকিয়ান্স অর্থাৎ গ্রিকদেরকে। জিউস এগ্রিজ টু ডু সো, জিউস
যেহেতু দেবী থেটিস দাবি করছে অর্থাৎ তার কাছে প্রার্থনা করছে, তাই জিউস কি করলো, এগ্রি হয়ে গেল, একমত হয়ে গেল তাই করতে। জিউস এগ্রিস, জিউস একমত হলো, টু ডু করতে, সো তাই, তাহলে জিউস এগ্রিস টু ডু সো। ডিয়ার লার্নার্স, আমি মনে করি আপনারা এই পর্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। একেবারে ক্লিয়ারলি আমি এগুলো বলছি, অনেক কথা ইংরেজি এখানে ছিল না, তারপর আমি কিন্তু তার বাইরেও কিছু ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। নেক্সট পাড়ায় আমি চলে আসলাম, দ্য টু আর্মিস, অর্থাৎ এই যে দুই সেনাবাহিনী প্রিপেয়ার্ড, প্রস্তুত গ্রহণ করলো ফর ব্যাটেল, যুদ্ধের জন্য। অ্যান্ড প্যারিস, এবং প্যারিসকে ব্র্যাকেটে বলতেছে দেখেন, দ্য ওয়ারিয়র, অর্থাৎ একজন যোদ্ধা, হু যে কিডন্যাপড, অর্থাৎ অপহরণ করেছিল মেনিলিউস ওয়াইফ, অর্থাৎ মেনিলিউসের স্ত্রীকে হেলেন। কমপ্লিট। লিভস আউট বলতে বোঝাচ্ছে ঝাঁপিয়ে পড়লো। কে ঝাঁপিয়ে পড়লো? প্যারিস লিভস আউট, প্যারিস ঝাঁপিয়ে পড়লো। অ্যান্ড চ্যালেঞ্জেস, সে চ্যালেঞ্জ করলো এনি অফ দ্য অ্যাকিয়ান্স টু এ ডুয়েল হচ্ছে মানে দুইজনের ভিতরে যুদ্ধক্ষেত্রে যে দৈত্য দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আহ্বান জানালেন, অ্যাকিয়ান্সদেরকে চ্যালেঞ্জ করলেন এবং ঝাঁপিয়ে পড়লেন প্যারিস হচ্ছে একজন বীর যোদ্ধা, যে কিনা প্রাইমের পুত্র, ট্রয় রাজার পুত্র, প্রিন্স, যে মেনিলিয়াসের স্ত্রী হেলেনকে কিডন্যাপ করেছিল, যার জন্য এই ট্রয় যুদ্ধ। সেই হেলেন, বিশ্ব সুন্দরী হেলেন, যাকে তিনি কিডন্যাপ করে এনেছিলেন, সেই প্যারিস কি ঝাঁপিয়ে পড়লো কাদের উপর? অ্যাকিয়ান্সদের উপর, এবং অ্যাকিয়ান্সদেরকে আহ্বান করলো দ্বন্দ্বযুদ্ধে। মেনিলিউস হচ্ছে হেলেনের প্রাক্তন স্বামী, আর বর্তমান যে কিডন্যাপ করে নিয়ে এসে সে হচ্ছে প্যারিস। তাই এই মেনিলিউস করলো কি, ওই চ্যালেঞ্জেস হিম, এই প্যারিসের চ্যালেঞ্জ করলো, অ্যান্ড বিটস হিম, তাকে পরাজিত করলো। মেনিলিউস হচ্ছে আগামনের ভাই, ট্রয় মানে গ্রিকদের একজন রাজা, স্পার্টার রাজা, যার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে প্যারিস। সেই প্যারিসের দ্বন্দ্বের আহ্বানে মেনিলিউস সাড়া দিল। মেনিলিউস তার সাথে প্যারিসের সাথে দ্বন্দ্ব করলো, ডুয়েল দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের চ্যালেঞ্জে সে কী করলো? মেনিলিউস বিটস হিম, এবং তাকে পরাজিত করলো। বাট কিন্তু বিফোর প্যারিস ইজ কিল্ড, প্যারিসকে হত্যা করার পূর্বে দ্য গডেস আফ্রোদিতি হুইক্স হিম অ্যাওয়ে টু দ্য সেফটি অফ হিজ বেডরুম ইন ট্রয়। সুন্দর কথা। এই গ্রিক মেথোলজিতে আপনারা দেখবেন দেবদেবীরা যুদ্ধক্ষেত্রে নাক গলায়, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বিভিন্ন পক্ষ অবলম্বন করে। আফ্রোদিতি হচ্ছে সুন্দরীদের দেবী, যে দেবী এই সুন্দরী আফ্রোদিতি এ পক্ষ অবলম্বন করে হচ্ছে ট্রয়ের, অর্থাৎ প্যারিসদের। কারণ হচ্ছে প্যারিস যখন, এটা পরবর্তীতে আমি অ্যাবাউট দ্য ইলিয়ট সম্পর্কে যখন আলোচনা করব এই ঘটনাটা বলবো, আফ্রোদিতি কেন প্যারিস অর্থাৎ প্যারিসকে সমর্থন করলো এবং ট্রোজানদের পক্ষ নিল, সেটা পরবর্তীতে ক্লিয়ার একটি গল্প। এই গল্পটিতে একটা প্যারিস তখন ছিল হচ্ছে সিফাট অর্থাৎ মেষপালক, আর আফ্রোদিতি হেরা, এথেনি, এরা থেটিস এবং থেটিস এবং পেলিউসের বিবাহতে গিয়েছিল। সেখানে সেই বিবাহতে সকল দেবদেবীদের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু যুদ্ধ দেবতা অ্যারেসকে আমন্ত্রণ জানিয়েছিল না। অ্যারেস হচ্ছে যুদ্ধ দেবতা, তাই সে ক্ষেপে গিয়ে একটি আপেল, স্বর্ণের আপেল, ওই যে বিবাহ অনুষ্ঠান চলতেছিল সেখানে নিক্ষেপ করলো। যে আপেলের গায়ে লেখা ছিল যে হচ্ছে পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ সুন্দরী, সেই পাবে এই আপেলটি। কিন্তু এই আপেলটি কে পাবে সেইটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল প্যারিস। আমি সংক্ষেপে বললাম, পরবর্তীতে গল্পটি বিস্তারিতভাবে অ্যাবাউট ইলিয়ট নিয়ে যখন আলোচনা করব, ইলিয়ট কবিতাতে আলোচনা করব, তখন আপনারা এই গল্পটি কমপ্লিটলি পাবেন। সেই যে আফ্রোদিতি, যাকে প্যারিস ওই স্বর্ণের বল উপহার দিয়েছিল, সে করলো কি, ওই যখনই মেনিলিউস যুদ্ধক্ষেত্রে প্যারিসকে হত্যা করতে গিয়েছিল, তার পূর্বে, হত্যা করার পূর্বে আফ্রোদিতি তাকে একটা আবরণ দিয়ে, অর্থাৎ ছদ্ম আবরণ
মানে দেবদেবীদের অনেক পোশাক থাকে, যে যে পোশাকের আবরণে ঢেকে আফ্রোদিতি সেই পোশাকের আবরণে ঢেকে নিয়ে সরিয়ে ফেলা, অর্থাৎ হুইস্ক সাথে সরিয়ে ফেলা হিম অ্যাওয়ে টু দ্য সেফটি, নিরাপদ স্থলে অফ হিজ বেডরুম, ইন যে বেডরুম রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে বেডরুমে নিয়ে যায়, অর্থাৎ বিছানায় নিয়ে যায়। কারণ হচ্ছে প্যারিসকে হত্যাই করে ফেলেছিল প্রায় মেনেলিউস। আফ্রোদিতি অর্থাৎ দেবীর কল্যাণে এ যাত্রায় প্যারিস বেঁচে যায়, অর্থাৎ মেনেলিউসের হাত থেকে প্যারিস বেঁচে যায়। এ শর্ট ট্রুস ইজ কল্ড, ট্রুস শব্দের অর্থ হচ্ছে যুদ্ধের সাময়িক বিরতি, অর্থাৎ এ শর্ট ট্রুস অর্থাৎ সংক্ষিপ্ত একটা যুদ্ধবিরতি, ইজ কল্ড ডাকা হয়, একটা যুদ্ধবিরতি ডাকে। কারণ বছর পর বছর যুদ্ধ হলে, দিনের পর দিন যুদ্ধ হলে মাঝে মাঝে যুদ্ধে কিছু সময় বিরতি নেওয়া হয়, তো এরকম একটি যুদ্ধবিরতি, সাময়িক যুদ্ধবিরতি নেয়। বাট কিন্তু ইট ইজ ব্রোকেন, এটা ভেঙে যায় when an overzealous soldier owns মেনুলুস, যখন এই যে অত্যন্ত জেলাস মানে কি ঈর্ষান্বিত, মানে ঈশ্বর উপরে ঈর্ষান্বিত, অত্যন্ত ক্ষিপ্ত এই সৈন্য অর্থাৎ মেনুলিয়াস ক্ষতবিক্ষত হন। ডিউরিং দ্য ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে দ্যাট ফলোস, অনুসরণ করতেছিলেন ডায়ামিডস হচ্ছে আর এক বীর, অ্যান্ড একিয়ান ডোমিনেটস দ্য অ্যাকশন, যে কিনা নিয়ন্ত্রণ করতেছিল, ডোমিনেট করতেছিল ওই যুদ্ধক্ষেত্র, কিলিং মানে হত্যা করতেছিলেন ইননিউমেরিয়াল ট্রোজানস, অসংখ্য অগণিত ট্রোজান সৈন্যদেরকে, ট্রোজানস, অ্যান্ড ওন্ডিং, যে কিনা ক্ষতবিক্ষত করেছিল, আঘাত করেছিল আফ্রোদিতি থেকে, ওই দেবী আফ্রোদিতিকেও আঘাত করেছিল ওই ডায়ামিডাস হচ্ছে মেনুলিয়াসদের পক্ষে গ্রিকদের একজন মহাবীর, তিনিও এক মহাবীর। এই ডায়ামিডাস যখন দেখলেন মেনুলিয়াসকে আঘাত করা হয়েছে, তখন তিনি রাগে কুণ্ডান্বিত হয়ে, যে কিনা পুরা ওই যুদ্ধক্ষেত্র ডমিনেট করতেছিল, নিয়ন্ত্রণ করতেছিল, যে অসংখ্য হত্যা মানে কিলিং করতেছিল ইননিউমেরিয়াল ট্রোজানস, অসংখ্য অগণিত ট্রোজান সৈন্যদেরকে, তিনি তখন কি করলেন, সেই ডায়ামিডাস ওন্ডিং আফ্রোদিতি হচ্ছে একজন গডেস, অর্থাৎ একজন দেবী, তাকেও আঘাত করলেন। কারণ তিনি ওই যে প্যারিসকে মানে রক্ষা করছে, এই জন্য আফ্রোদিতির উপর খেপে গিয়ে ডায়ামিডাস আফ্রোদিতিকে আক্রমণ করলেন, এবং আফ্রোদিতি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলেন, এবং ডায়ামিডাস আফ্রোদিতিকে হুমকি দিয়েছিলেন যে তুমি হচ্ছ সুন্দরী দেবতা, তোমার তো যুদ্ধক্ষেত্রে আসার কথা নয়, তুমি যুদ্ধক্ষেত্রে ফের আসলে তোমাকে কিন্তু কতল করা হবে। অর্থাৎ এই মর্তমানবের মহাবীরও দেবদেবীদেরকে ছেড়ে কথা বলেননি। গ্রিক মিথোলজিতে এই জন্যই এত রোমাঞ্চিত যে দেবদেবীদের সাথে এই মর্তমানবের মহাবীররাও যুদ্ধ করে জয়ী হয়েছেন, এমন নজিরও রয়েছে। তাই ডায়ামিডাস হচ্ছেন একজন মহাবীর, একজন অ্যাকিয়ান, আর যিনি ডমিনেট করছিলেন পুরো যুদ্ধক্ষেত্রটিকে, হত্যা করেছিলেন অসংখ্য ট্রোজান সৈন্যদেরকে, এবং আঘাত করেছিলেন আফ্রোদিতিকে, যে আফ্রোদিতি রক্ষা করেছিল প্যারিসকে। দ্য ট্রোজানস অর্থাৎ ট্রয়ের যে সৈন্যরা, ট্রোজানস সিম টু বি লসিং, মানে তারা হেরে যাচ্ছে। সো তাই হেক্টর হচ্ছে ট্রোজানদের কমান্ডার ইন চিফ, অর্থাৎ মহাবীর, প্রাইমের জ্যেষ্ঠ সন্তান, প্যারিসের বড় ভাই, রিটার্নস টু ট্রয়তে ফেরত চলে আসলেন, অর্থাৎ তাদের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে ফিরে আসলেন। টু আস্ক হিজ মাদার, তার মাকে জিজ্ঞাসা করলেন বা বললেন, অর্থাৎ রাজা প্রাইমের যে স্ত্রী অর্থাৎ রানীকে অফার করলেন তার ছেলে হেক্টর হচ্ছে মহাবীর, সেই হেক্টর ট্রয়দের কমান্ডার ইন চিফ, তিনি ফেরত আসলেন রাজপ্রাসাদে, এবং তার মাকে বললেন টু অফার স্যাক্রিফাইসেস টু এথিনা, অর্থাৎ এথিনা হচ্ছেন আর একজন দেবী, যে কিনা পক্ষ নিয়েছে গ্রিকদের। তাই হেক্টর রাজপ্রাসাদে ফেরত এসে সে তার মাকে বলছে যে তুমি স্যাক্রিফাইস করো, অর্থাৎ মানে গরু, বাছুর, ছাগল যে দেবদেবীদের জন্য স্যাক্রিফাইস করে সেইটা করতে বলছে তার মাকে। কার জন্য? এথিনাকে, যাতে এথিনা শান্ত হয়, যাতে তাদের বিপক্ষে না যায়। আফ্রোদিতি তো তাদের পক্ষেই আছে, অ্যারেস তো তাদের পক্ষেই আছে,
যাতে এথিনা যাতে গ্রিকদের পক্ষ অবলম্বন না করে, এই জন্য তিনি তার মাকে বলেন যে মা তুমি এথিনার যে মন্দির সেই মন্দিরে গিয়ে স্যাক্রিফাইস অফার করো এবং তাকে শান্ত হতে বলো। শি পারফর্মস দ্য রিটুলস। রিটুলস হচ্ছে ধর্মানুষ্ঠান, অর্থাৎ এই সে হচ্ছে প্রাইমের যে স্ত্রী, হেক্টরের মা, প্যারিসের মা, সেজন্য ধর্মানুষ্ঠান পালন করে। শি পারফর্মস দ্য রিটুলস। রিটুলস হচ্ছে ধর্ম অনুষ্ঠান, বাট সে একটা ধর্ম অনুষ্ঠান পালন করে যে ধর্ম অনুষ্ঠানের পুরোহিতরা গরু ছাগল জবাই দিয়ে দেবদেবীদেরকে সন্তুষ্ট করে, সেরকম একটা অনুষ্ঠান সে সম্পূর্ণ করে। শি পারফর্মস দ্য রিটুলস, বাট কিন্তু এথিনা মানে দেবী এথিনা রিফিউজেস, অস্বীকৃতি জানায়, টু অ্যাকসেপ্ট দেম। অর্থাৎ ওই যে রানী হেকুবা অর্থাৎ প্রাইমের স্ত্রী, তার যে প্রার্থনা করলো এথিনার কাছে, এথিনা সেটা গ্রহণ করলো না। এথিনা রিফিউজেস, অস্বীকৃতি জানালো, টু অ্যাকসেপ্ট দেম, তাদেরকে গ্রহণ করতে। মিনওয়াইল ইতিমধ্যে হেক্টর ডিসকভার্স প্যারিস। হেক্টর প্যারিসকে দেখলো, অর্থাৎ ডিসকভার বলতে এখানে দেখা আর কি, দেখলো সেফ ইন হিজ বেডরুম। অর্থাৎ প্যারিস তার যে বেডরুম অর্থাৎ বিছানায় সে নিরাপদে কার সাথে রয়েছে? উইথ হেলেন, ওই যে বিশ্ব সুন্দরী মেনুলুসের স্ত্রী, যাকে তুলে নিয়ে এসেছে আফ্রোদিতির সহায়তায় প্যারিস, হেক্টরের ভাই, ছোট ভাই, সে তার স্ত্রীকে নিয়ে বেডরুমে আনন্দ ফুর্তি করছে, এটা সে দেখতে পেল। কে? হেক্টর। হেক্টর ডিসকভার্স প্যারিস। হেক্টর ডিসকভারকে মানে ডিসকভার বলতে হলো আবিষ্কার, কিন্তু এখানে হলো দেখা। হেক্টর দেখলো প্যারিসকে সুন্দরী স্ত্রী হেলেনকে নিয়ে বিছানায় রয়েছে নিরাপদভাবে। অ্যান্ড শেমস, সে লজ্জা দিল হিম তাকে অর্থাৎ প্যারিসকে, ইনটু রিটার্নিং টু ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে ফেরত যেতে। দেন তারপর হেক্টর ভিজিটস, হেক্টর পরিদর্শন করলো উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর কক্ষে গেল, অ্যান্ড দেয়ার বেবি সন, তার যে পুত্র সন্তান তাদের কাছে গেল। ইট ইজ, কারণ সে যুদ্ধক্ষেত্র থেকে রাজপ্রাসাদে এসেছে, তার উদ্দেশ্য হলো তার মাকে বলা যে মা তুমি গিয়ে দেবী এথিনার মন্দিরে গিয়ে তাকে স্যাক্রিফাইস করো এবং তার কাছে একটা ধর্ম অনুষ্ঠান করো যাতে সে আমাদের প্রতি সদয় হয়, এর জন্য এসেছিল। এই সাথে সে যখন রাজপ্রাসাদে ঘুরতে গেল তখন দেখলো তার ছোট ভাই যুদ্ধ থুয়ে তার স্ত্রী, সুন্দরী স্ত্রী অর্থাৎ যাকে অ্যাবডাক্ট করছে, যাকে তুলে এনেছে তাকে নিয়ে সে ফুর্তি করছে, নিরাপদে রয়েছে, এবং তা দেখে সে ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে লজ্জা দিল এবং যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য নির্দেশ দিল। এবং তারপরে সে তার স্ত্রীর কাছে গেল এবং তার ছেলে সন্তান, ছোট্ট বাচ্চা, দেয়ার বেবি সন, সেখানে গেল। ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার দ্যাট যে হেক্টর ইজ ডিপলি ডিভোটেড টু হিজ ফ্যামিলি। হেক্টর খুব গভীরভাবে অনুরক্ত ছিল তার পরিবারের প্রতি। তথাপি ফিল, সে অনুভব করে দ্য ট্রাবল ওয়েট অফ হিজ রেসপন্সিবিলিটি, তার যে একটা দায়িত্ববোধ রয়েছে অ্যাজ এ কমান্ডার ইন চিফ হিসাবে, কমান্ডার ইন চিফ অফ দ্য ট্রোজান, অর্থাৎ ট্রোজান আর্মি বা ট্রোজান সেনাবাহিনীর ট্রয়ের যে কমান্ডার ইন চিফ হিসাবে তার যে একটা ভয়াবহ দায়িত্ব রয়েছে সেটা সে তথাপি সেটা অনুভব করে, যদিও সে তার স্ত্রী, পুত্র, সন্তানকে দেখতে গিয়েছিল। এটা পরিষ্কার এখানে, ইট ইজ ক্লিয়ার দ্যাট হেক্টর ইজ ডিপলি ডিভোটেড টু হিজ ফ্যামিলি, তথাপি ফিলস দ্য ট্রেবল ওয়েট অফ হিজ রেসপন্সিবিলিটি, এবং তার যে দায়িত্ববোধ সেটা সম্পর্কেও সে ওয়াকিবহাল। ডিউরিং দ্য ফাইটিং, যুদ্ধ করার সময়, দ্যাট কন্টিনিউস, যেটা চলতে থাকে, কন্টিনিউয়াসলি চলতেছে যে যুদ্ধ, দ্য অ্যাকিয়ান্স অর্থাৎ গ্রিকরা বিগেন টু ফল্টার, গ্রিকরা মানে পিছনে পশ্চাৎপদ হওয়া শুরু করলো। অ্যান্ড অ্যাট অন পয়েন্ট এথিনা, একটা পয়েন্টে এথিনাকে, অ্যান্থনি হচ্ছে অ্যান্থিনা, এখানে অ্যান্থনি কিন্তু এথিনা এখানে দেওয়া হয়েছে, অরিজিনাল দেবীর নামটা হচ্ছে অ্যান্থনি। অ্যাথিনা জিউস অফ ডটার, অর্থাৎ দেবদেবীদের যে রাজা, সেই রাজা জিউসের মানে কিং অফ দ্য গডস, এই জিউস, তার কন্যা হচ্ছে এই এথিনা। ফেয়ার্স, এই এথিনা ভয় পায়
দ্যাট যে দ্য ইন্টার একিয়ান আর্মি মে বি স্ল্যাটারেড। অর্থাৎ এই অ্যান্থনি বা এথিনা তিনি হলো গ্রিকদের পক্ষলবন নিয়েছিলেন। তিনি অনুভব করেন, অ্যান্থিনা ভয় পেয়ে যায় দ্যাট যে দ্য ইন্টার একিয়ান আর্মি মানে সমগ্র গ্রিক যে সৈন্যবাহিনী মে বি স্ল্যাটারেড হচ্ছে হত্যা করা, অর্থাৎ মানে তাদেরকে হত্যা করা হতে পারে, প্যাসিভ ভয়েসে বলা হয়েছে মে বি স্ল্যাটারেড, তাদেরকে হত্যা করা হতে পারে। দাস এভাবে শি অ্যান্ড অ্যাপোলো এবং অ্যাপোলো এই দুইজন, অ্যাপোলো হচ্ছে আরেকজন দেবী, ডিসাইড সিদ্ধান্ত গ্রহণ করে টু হ্যাভ হেক্টর চ্যালেঞ্জ ওয়ান অফ দ্য একিয়ান্স ওরিয়র্স টু এ ডুয়েল ইন অর্ডার টু সেটেল দ্য ওয়ার। তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে একিয়ান সেনাবাহিনী সব শেষ হয়ে যেতে পারে বা হত্যা হয়ে যেতে, এই জন্য সে এবং অ্যাপোলো সিদ্ধান্ত গ্রহণ করে, এই দেবদেবীরা সিদ্ধান্ত গ্রহণ করে যে হেক্টরের সাথে একজন ওয়ান অফ দ্য একিয়ান্স ওরিয়র্স, অর্থাৎ গ্রিক সেনাবাহিনীর যে কোনো একজন টু এ ডুয়েল মানে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবে ইন অর্ডার টু সেটেল নির্ধারণ করার উদ্দেশ্যে দ্য ওয়ার, এই যুদ্ধ নির্ধারণ করার উদ্দেশ্যে, অর্থাৎ যুদ্ধ যাতে কোন পক্ষে জয়ী হলো এইটার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে একিয়ানদের শিবিরের যে কোনো একজন যোদ্ধা হেক্টরের সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবে যুদ্ধের মীমাংসার জন্য। যুদ্ধে কে জয় কে পরাজয় হয়, এই কোন পক্ষ জয় হবে কোন পক্ষ পরাজয় হবে, এই তারা দুইজন সিদ্ধান্ত গ্রহণ করে। আর সেই সিদ্ধান্ত আলোকে টেলেমোনিয়ান আয়াক্স, যার নাম হচ্ছে এজাক্স, এই টেলেমোনিয়ান আয়াক্স হচ্ছে একজন গ্রিক যোদ্ধা, তিনিও একজন মহাবীর। এই ট্রোজান মানে ইলিয়াটে এজাক্সের যে যুদ্ধ, যে ভয়াবহ যোদ্ধা সেটা প্রমাণিত হয়েছে। তিনি ব্যাটেলস মানে যুদ্ধে যান হেক্টরকে, এবং সো ভ্যালেন্টলি হেক্টর সো ভ্যালেন্টলি হচ্ছে বীরের মতো, দ্যাট দ্য কন্টেস্ট মানে এই টেলেমান এজাক্স এত বীরের ভাবে এই হেক্টরের মুখোমুখি যুদ্ধেতে যায়। টেলেমিনার এজাক্স ব্যাটেলস হেক্টর সো ভ্যালেন্টলি যাতে দ্যাট দ্য কন্টেস্ট ইন্ডস ইন এ ড্র, মানে এই যে দ্বন্দ্ব কন্টেস্ট এটা শেষ হয়, পরিণতি শেষ হয়, ইন্ডস ইন এ ড্র একটা পরিণতি হয়, অ্যান্ড এ ট্রুস ইজ কল্ড এবং একটা সাময়িক যুদ্ধবিরতি ডাকা হয়, কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি হয়। ডিউরিং দিস ব্রেক মানে এই বিরতির সময়, ইন দ্য ফাইটিং যুদ্ধক্ষেত্রে, ডিউরিং দিস ব্রেক ইন দ্য ফাইটিং যুদ্ধক্ষেত্রে এই যে বিরতি, এই বিরতির সময় দ্য ডেট অফ বোথ আর্মিস এই উভয় পক্ষের যে সেনাবাহিনীর মৃতদেহ, দ্য ডেট অফ বোথ আর্মিস মানে উভয় পক্ষ উভয় সেনাবাহিনীর আর বিউরিড কবর দেওয়া যায়, অ্যান্ড গিভেন অ্যাপ্রোপ্রিয়েট ফিউনারাল রাইটস অর্থাৎ তাদের জন্য একটা সঠিক যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, সেই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সঠিকভাবে পালন করা যায়, সেইটার জন্য একটা যুদ্ধবিরতি নেওয়া হয়। সেই যুদ্ধবিরতিতে যে পাশের সৈন্য মরে সেই পাশের সৈন্য গ্রিকদের মৃতদেহ গ্রিকরা নিয়ে যায়, ট্রোজানদের মৃতদেহ ট্রোজানরা নিয়ে আসে এবং সঠিকভাবে তারা তাদেরকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। অ্যান্ড দ্য একিয়ান্স ফোর্টিফাই একিয়ান্সরা অর্থাৎ গ্রিকরা আবার কি করে ফোর্টিফাই হচ্ছে শক্তি বাড়ায় বা শক্তি বৃদ্ধিকরণ, দেয়ার ডিফেন্স তাদের যে প্রতিরক্ষা সেই প্রতিরক্ষার শক্তি বাড়ান। দ্য একিয়ান্স ফোর্টিফাই দ্য ডিফেন্স একিয়ান্সরা তাদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে উইথ এ স্ট্রং ওয়াল, কি দিয়া একটা ওয়াল দিয়া, স্ট্রং মানে শক্তিশালী একটা ওয়াল দেয়, অ্যান্ড মট অর্থ হচ্ছে একটা পরীক্ষা মানে খালের মতো খনন করা, লাইক এ ডিটস হচ্ছে খন্দ, অর্থাৎ পরীক্ষা যুদ্ধক্ষেত্রে মানে ছোট ছোট পরীক্ষা খনন করা হয় যাতে বিপক্ষের সৈন্যরা ওই খন্দ লাফ দিয়ে পার হতে না পারে, তাদের ঘোড়া বা তারা নিজেরা পার হয়ে আসতে না পারে। এজন্য রূপ একটা মানে এই গ্রিকরা
তাদের সামনে একটা ওয়াল তৈরি করে এবং একটা পরীক্ষা খনন করে। এ মোট লাইক ডিডস। দ্য ফাইটিং রিজুমস হচ্ছে আবার পুনরায়, অর্থাৎ পুনরায় যুদ্ধ শুরু হয়। দ্য ফাইটিং রিজুমস মানে যুদ্ধ পুনরায় শুরু হয়। অ্যান্ড সো মেনি অ্যাকিয়ান্স আর স্ল্যাটার্ড, মানে প্রচুর পরিমাণের গ্রিক সৈন্য হত্যা করা হয়, অর্থাৎ ট্রোজানস যারা তারা হত্যা করে। এই জন্য এখানে বলা হয়েছে অ্যাকিয়ান্স আর স্ল্যাটার্ড। দ্যাট যে অ্যাগামনন তাদেরকে সাজেস্ট করে তার সৈন্যবাহিনীকে, দ্যাট যে হিজ ট্রুপস তার যে সৈন্য সেল ফর হোম, তারা এই যে হারে মানে হত্যা হচ্ছে, তাদেরকে যে হারে কতল করা হচ্ছে, তাই সে ভীত হয়ে সন্তুষ্ট হয়ে রক্ষা করার জন্য, তার সেনাবাহিনী রক্ষা করার জন্য সে গ্রিকে ফেরত আসতে চায়। হিজ ট্রুপস সেল ফর হোম, বাট কিন্তু ফাইনালি হি ইজ কনভিন্সড, অবশেষে তাকে মানে বোঝানো হয়, নেস্টর সহ ওডিসাস সহ অনেকেই তাদেরকে বোঝানোর পরে হি ইজ কনভিন্সড, এই জন্য হি ইজ কনভিন্সড বলা হয়েছে। আপনারা যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন হি ইজ কনভিন্সড মানে কি, তাকে কনভিন্স করা হয়েছিল দ্যাট যে হি মাস্ট রিটার্ন টু দ্য ফাইটিং, সে অবশ্যই যুদ্ধক্ষেত্রে ফেরত আসে। মেসেঞ্জার্স আর সেন্ট টু অ্যাক্লিসের কাছে বার্তা বাহক পাঠানো হয়। আস্কিং হিম, তাকে এখানে আস্কিং বলতে অনুরোধ করা, রিকোয়েস্টিং হিম তাকে রিকোয়েস্ট করে বা অনুরোধ করে টু রিটার্ন টু ব্যাটেল, যুদ্ধে ফেরত আসতে। কারণ সে যুদ্ধ বিরতি নিয়েছে, তার কারণ হচ্ছে তার সাথে আগমনের যে কনফ্লিক্ট, তার দ্বন্দ্ব, ওই যে সুন্দরী মেয়ে ব্রিসিসকে নিয়ে, সেই দ্বন্দ্বের কারণে সে গুমরা হয়ে বসে রয়েছে, যুদ্ধ করবে না। সে হচ্ছে শ্রেষ্ঠ একজন মহাবীর গ্রিকদের পক্ষে, তার অ্যাবসেন্সে অতিরিক্ত সাহস সঞ্চয় করে হেক্টর প্যারিস সহ সমগ্র ট্রোজান বাহিনী আক্রমণ চালায় গ্রিসিয়ান বাহিনীদের উপর। একের পর এক হত্যাকাণ্ড হতে থাকে, তাদেরকে হত্যা করে ফেলায় ট্রোজানরা, এবং যার ফলে দেশে যেতে চায় তার সৈন্যবাহিনী নিয়ে। এটা দেখে অনন্য যে মহাবীর রয়েছে ওডিসাস, আর এক মহাবীর নেস্টর, অ্যাজাক্স, এরা ডায়মিডস, এরা অ্যাক্লিসকে অনুরোধ করে যুদ্ধক্ষেত্রে ফেরত আসতে, যাতে অ্যাক্লিস যদি যুদ্ধক্ষেত্রে ফেরত আসে তাহলে ট্রোজানদেরকে পরাজিত করা যাবে। এই ভেবে অ্যাক্লিসের কাছে দূত পাঠায়। মেসেঞ্জার্স আর সেন্ট টু অ্যাক্লিস, অর্থাৎ মেসেঞ্জার পাঠানো হয়, অর্থাৎ কেউ পাঠায় টু অ্যাক্লিসের নিকট, আস্কিং হিম তাকে অনুরোধ করতে, টু রিটার্ন ফেরত আসতে, টু ব্যাটেল যুদ্ধে। বাট কিন্তু অ্যাক্লিস ইজ স্টিল সার্কিং, সার্কিং শব্দের অর্থ হচ্ছে গোমরা হয়ে বসে থাকা, অর্থাৎ মুখ গোমরা করে অভিমান করে বসে থাকা, এটার ইংরেজি হচ্ছে সার্ক। তাহলে অ্যাক্লিস স্টিল সার্কিং, অ্যাক্লিস এখনো সে গোমরা মুখে বসে থাকে, বিসাইড হিজ শিপস, তার জাহাজগুলোর পাশে, তার নেতৃত্বাধীন যে জাহাজগুলো এসেছিল শিপগুলো, সেই শিপে বসে থাকে। অ্যান্ড রিফিউজেস টু ফাইট, অ্যাক্লিস রিফিউজেস টু ফাইট, অর্থাৎ অ্যাক্লিস অস্বীকার জানায় যুদ্ধ করতে। শীঘ্রই অ্যাগামেনন, ডায়ামিডস, ওডিসাস অ্যান্ড ওল্ড নেস্টর, অর্থাৎ এরা প্রত্যেকেই এক একজন গ্রিক বীর মহানায়ক, এরা আর অল সিরিয়াসলি ওয়ান্ডেড, আর হয় অল সকলেই সিরিয়াসলি মারাত্মকভাবে উন্ডেড ক্ষতবিক্ষত, অর্থাৎ যুদ্ধে আহত হয়, সব বীর ধরাশায়ী হয়ে পড়ে যায়। অ্যান্ড অ্যাক্লিস রিয়ালাইজেস, অ্যাক্লিস এবার উপলব্ধি করে দ্যাট যে দ্য একিয়ান্স আর ইন ডেঞ্জার, অর্থাৎ একিয়ান্সরা, গ্রিকদের প্রাচীন নাম হচ্ছে একিয়ান্স, এই একিয়ান্সরা গ্রিকরা বিপদে, অফ ইমিনেন্ট ডিফেট, অর্থাৎ আসন্ন যে পরাজয়, অনিবার্য যে পরাজয় হতে যাচ্ছে ট্রোজানদের নিকট, সেটা অ্যাক্লিস এবার উপলব্ধি করতে পারে। অ্যাক্লিস রিয়ালাইজেস দ্যাট যে দ্য একিয়ান্স আর ইন ডেঞ্জার, একিয়ান্সরা বিপদে, যেহেতু ইন ডেঞ্জার বিপদে, অফ ইমিনেন্ট ডিফেট অর্থাৎ অনিবার্য পরাজয়।
দেয়ারফর সুতরাং হি সেন্ডস সে পাঠায় হিজ ওয়ারিয়র কম্পেনিয়ন তার যুদ্ধের সঙ্গী প্যাট্রোকুলাসকে টু ফাইন্ড আউট খুঁজে বের করতে হু দ্য সিরিয়াসলি ওন্ডেড আর কারা কারা মারাত্মকভাবে আহত হয়েছে যুদ্ধে। প্যাট্রোকুলাস টক্স উইথ ওল্ড নেস্টার প্যাট্রোকুলাস কথা বলে বৃদ্ধ নেস্টারের সাথে, যে কিনা অত্যন্ত অভিজ্ঞ একজন যোদ্ধা এবং পরামর্শদাতা গ্রিক শিবিরের। ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট অফ দ্য একিয়ান সোলজার্স, ওয়ান অফ দ্য মানে অন্যতম একজন, ওয়াইজেস্ট জ্ঞানী, অফ দ্য একিয়ান সোলজার্স অর্থাৎ গ্রিকদের সৈন্যদের অন্যতম জ্ঞানী একজন লোক ওল্ড নেস্টার, তার সাথে প্যাট্রোকুলাস কথা বলে। নেস্টার আক্স প্যাট্রোকুলাস, নেস্টার প্যাট্রোকুলাসকে বলে অথবা অনুরোধ করে টু ড্রেস ইন অ্যাক্লিস আর্মর, অ্যাক্লিসের যে মানে অ্যাক্লিস যে বর্ম বা অ্যাক্লিসের যে যুদ্ধ রণযুদ্ধে যে বর্ম যে গায়ের উপরে যে লোহার যে আবরণটা পরা হয়, সেই বর্ম আবরণ, অস্ত্র আবরণ, সেইটা অ্যাক্লিসেরটা, সেই ড্রেসটা প্যাট্রোকুলাসকে পরতে বলে। অ্যান্ড রিটার্ন টু ব্যাটেল, এবং যুদ্ধে ফেরত আসতে বলে, মানে যুদ্ধ করতে বলে, যাতে করে প্যাট্রোকুলাসের দেহে যদি অ্যাক্লিসের বর্মটা থাকে তাহলে ওটা দেখে মনে হবে যে যুদ্ধের সমস্ত সরঞ্জাম যেগুলো অ্যাক্লিস পড়তো সেটা প্যাট্রোকুলাস পারবে, অ্যাক্লিসের বন্ধু পরে যুদ্ধ করবে, এটা নেস্টর বলে। অর্থাৎ তাতে ওই যে ট্রোজান বাহিনী তারা মনে করবে যে অ্যাক্লিস মহাবীর, অ্যাক্লিস যুদ্ধে রণক্ষেত্রে ফেরত এসেছে, তাই তারা ভয় পাবে। এই জন্য নেস্টর বুদ্ধি করে, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান একজন যোদ্ধা এবং পরামর্শদাতা এই গ্রিক শিবিরের, সে পরামর্শ দেয় প্যাট্রোকুলাসকে, তুমি অ্যাক্লিসের যে যুদ্ধ অস্ত্র শস্ত্র যুদ্ধ অস্ত্র আবরণ যেগুলো সেগুলো পরিধান করে আসো, ড্রেস, সেই ড্রেসটা পরে আসো এবং যুদ্ধে অংশগ্রহণ করো, রিটার্ন টু ব্যাটেল, যুদ্ধে ফেরত আসো। দ্য একিয়ান্স ইসেস, সে বলে উইল রিজয়েস, অর্থাৎ একিয়ান্সরা, দ্য একিয়ান্স উইল রিজয়েস, অর্থাৎ গ্রিকরা হয়ে যায়, মানে আনন্দিত হয়ে যায়, অ্যান্ড হ্যাভ নিউ ফেথ, একটা নতুন বিশ্বাস পায়, ইন দেয়ার ডেথ স্ট্রাগল, তাদের এই যে মৃত্যু সংগ্রাম, এগেইনস্ট দ্য ট্রোজান, ট্রোজানদের বিপক্ষে, হোয়েন যখন দে থিঙ্ক, তারা মনে করে, দ্যাট যে দে সি অ্যাক্লিস, তারা অ্যাক্লিসকে দেখে রিটার্নিং টু দ্য ব্যাটেল, যুদ্ধে ফেরত এসেছে, মানে যুদ্ধ রণক্ষেত্রে অ্যাক্লিস যে ফেরত এসেছে এটা দেখে তারা আনন্দিত হয় এবং তারা নতুনভাবে একটা বিশ্বাস ফেরত পায়। ইন এডিশন, সংযুক্ত করা যায়, সংযুক্ততে দ্য ট্রোজানস উইল সো ফেয়ার, ট্রোজানরা এত ভয় পায় যে দ্য রেথ অফ দ্য মাইটি অ্যাক্লিস, এই যে মাইটি মানে শক্তিশালী মহাবীর অ্যাক্লিসের যে ক্রোধ, সেই ক্রোধ দেখে ভয় পেয়ে যায়। কিন্তু অরিজিনাল হলো প্যাট্রোকুলাস অ্যাক্লিস সেজে, অ্যাক্লিসের ড্রেস পরে যুদ্ধে এসেছে। দ্যাট দে উইল বি ইজিলি ডিফিটেড, তারা মানে ট্রোজানরা মনে করে দে উইল বি ইজিলি ডিফিটেড, তারা সহজেই পরাজিত হয়ে যাবে এই অ্যাক্লিসের ক্রোধে। প্যাট্রোকুলাস প্রমিসেস টু আস্ক অ্যাক্লিস ফর পারমিশন, প্যাট্রোকুলাস প্রমিস করেছিল টু আস্ক অ্যাক্লিস, অ্যাক্লিসকে অনুরোধ করেছিল যে কিসের জন্য, ফর পারমিশন, অংশগ্রহণ করতে, টু ইউজ হিজ আর্মর, তার যে যুদ্ধ অস্ত্র আবরণ সেইগুলো পরিধান করতে, অ্যান্ড রাইট ইন টু ব্যাটেল, এবং যুদ্ধে যাওয়ার জন্য ডিসগিউসড কি ছদ্মাবেশ ধরে, অ্যাজ দ্য মাইট ওয়ারিয়ার, একজন মানে অ্যাক্লিসের মতো যে ওয়ারিয়ার সেজে যুদ্ধে যাওয়ার পারমিশন চেয়েছিল প্যাট্রোকুলাস অ্যাক্লিসের নিকট, কারণ প্যাট্রোকুলাস হচ্ছে অ্যাক্লিসের প্রিয় বন্ধু এবং ওয়ারিয়ার কম্পেনিয়ন, মানে যুদ্ধের একজন সঙ্গী। মিনহোয়াইল, ইতিমধ্যে হেক্টর লিডস এ ম্যাসিভ ট্রোজান সার্চ, হেক্টর লিডস মানে নেতৃত্ব দেয় এ ম্যাসিভ ট্রোজান সার্চ এগেনস্ট দ্য অ্যাকিয়ান ওয়াল। ম্যাসিভ হচ্ছে প্রচুর পরিমাণের, মানে বৃহৎ অনেক বিশাল একটা ট্রোজানের যে ঢেউ
মানে তরঙ্গ, উত্তাল তরঙ্গ, মানে ট্রোজানরা হেক্টরের নেতৃত্বে মানে বিজয় লাভ করতে যাচ্ছে। এই যে তাদের যুদ্ধ তরঙ্গ অ্যাকিয়ানদের বিপক্ষে, সেই ঢেউয়ে, সেই জোয়ারে তারা কি করলো, ওয়াল, মানে ওই যে অ্যাকিয়ানদের যে ওয়াল, সেই ওয়াল দ্যাট স্টান্স, যেটা দাঁড়িয়েছিল বিটুইন দ্য ট্রোজানস অ্যান্ড দ্য অ্যাকিয়ান, অর্থাৎ অ্যাকিয়ান ফ্লিট অফ শিপস, অ্যাকিয়ানদের যে জাহাজের রণতরী এবং ট্রোজানদের মাঝখানে যে ওয়ালটা দাঁড়িয়েছিল, সেই ওয়ালে মানে ধাক্কা দিচ্ছিল হেক্টরের নেতৃত্বে বিশাল এক ট্রয় বাহিনী। অ্যান্ড দ্য ওয়াল ইজ সাকসেসফুলি স্যামসড, মানে কাটলাইয়ে গেছিল ধাক্কা এবং কারণে ওই ওয়ালটি অনেকটা থেতলানো, সফলভাবে থেতলিয়ে গেছিল। দ্য টিউমিলেট ইজ সো ডিফেনিং দ্যাট হেল ইটসেলফ সিমস আনলুজড, অর্থাৎ ভীষণ যে বিশৃঙ্খলা, মানে ওইখানে এত হট্টগোল বিশৃঙ্খলা, তাতে কানে তালা লেগে গিয়েছিল এবং মনে হয়েছিল যে নরকে, হেল ইটসেলফ মানে নরক নিজেই সিমস আনলস্ট। অ্যাক্লিস ইজ ওয়াচিং, অ্যাক্লিস এটা দেখতেছিলেন, অ্যাক্লিস ইজ ওয়াচিং, অ্যাক্লিস দেখতেছিল, দেখিতেছে, অ্যান্ড রিয়ালাইজেস, অনুভব করতেছে, দ্যাট হিজ উইশ মে বি গ্রান্টেড, তার যে ইচ্ছা, সেই ইচ্ছাই মনে হয় কি অনুমোদিত হতে পারে। কারণ সেই ইচ্ছা পোষণ করেছিল যখন অ্যাগামনের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল ব্রিসিসকে নিয়ে, সুন্দরী ব্রিসিস তার অধীনে ছিল, তাকে যখন অ্যাগামনে নিয়ে গেছিল, তারপরে সে যে ক্রোধ হয়েছিল, রাগ হয়েছিল, সেই রাগে সে তার দেবী মা থেটিসকে অনুরোধ করেছিল জিউসকে যে বলতে, জিউস যেন ট্রোজানদের পক্ষ নেয় এবং ট্রোজানরা যেন তার যে কমরেড, তার যে সাথী সঙ্গী অ্যাকিয়ান, তাদেরকে উচিত শিক্ষা দেয়, এবং সেইটাই যেন ফলতে যাচ্ছে, সেইটাই যেন হতে যাচ্ছে, সেইটা এইবার উপলব্ধি করছে অ্যাক্লিস, রিয়ালাইজেস দ্যাট হিজ উইশ, তার যে ইচ্ছা মে বি গ্রান্টেড, জিউসের কাছে সেটাই গ্রান্ট হতে যাচ্ছে। দ্য অ্যাকিয়ানস আর অ্যাবাউট টু বি অ্যানিহিলেটেড, অ্যানিহিলেটেড হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া, একেবারে বিলুপ্ত হয়ে যাওয়া। অ্যাকিয়ানসরা আর অ্যাবাউট টু বি, হয়তোবা অ্যানিহিলেটেড অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে। হি সেন্ডস প্যাট্রিকুলাস, সে প্যাট্রিকুলাসকে পাঠায় ইনটু দ্য ফাইটিং, যুদ্ধ করতে। দিস গিভ ছদ্মবেশ ধারণ করে অ্যাস অ্যাক্লিস, অ্যাক্লিসের মতো, অ্যাক্লিস হিমসেলফ মানে অ্যাক্লিসের মতো যোদ্ধা সেজে, অ্যাক্লিসের যে যুদ্ধ আবরণ, যে তার যে মাথার টুপি, তার যে আর্মার মানে ওই যে লোহার পাতের মতো যে বর্ষ অস্ত্র আবরণ পরিধান করে, মানে সমগ্র ড্রেস, অ্যাক্লিস যে ড্রেস পরতো সেই ড্রেস প্যাট্রিকুলাস পরে চলে যায় যুদ্ধক্ষেত্রে, মাত্র তার তীরটি বাজে, কারণ অন্য কেউ চালাতে পারে না। দ্য অ্যাকিয়ান আর্মি রিজয়েসেস, এবার অ্যাকিয়ান অর্থাৎ গ্রিক যে সৈন্যরা তারা আনন্দিত হয় অ্যাট, এতে কিসের যেতে, হোয়াট দে থিঙ্ক, তারা যা মনে করে ইজ দ্য রিটার্ন অফ অ্যাক্লিস টু দ্য ফাইটিং, অ্যাক্লিস ফেরত এসেছে যুদ্ধ করতে। অ্যান্ড দ্য ট্রোজানস আর সো টেরিফাইড, ট্রোজানরা অত্যন্ত ভীত হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হয়। টেরিফাইড হচ্ছে আতঙ্কগ্রস্ত, অর্থাৎ দ্য ট্রোজানস, দেখুন দ্য ট্রোজানস আর সো টেরিফাইড, ট্রোজানরা এত বেশি আতঙ্কিত হয় দ্যাট যে দে আর কুইকলি সুইফট ব্যাক, তারা দ্রুততার সহিত ফিরে যায় টু দ্য ওয়ালস অফ ট্রয়, ট্রয়ের যে ওয়াল, অর্থাৎ ট্রয়কে ঘিরে তাদের যে রাজ্য ট্রয়, সেই রাজপ্রাসাদ ট্রয়কে ঘিরে একটি প্রতিরক্ষা প্রাচীর রয়েছে, সেই প্রাচীরের মধ্যে, দুর্গের মধ্যে তারা ফেরত চলে যায়। অ্যাক্লিসের সেজে এই প্যাট্রিকুলাস যুদ্ধক্ষেত্রে আসার ফলে ভয় পেয়ে যায় তারা, মনে হয় যে অ্যাক্লিস নিজেই এসেছে যুদ্ধ করতে, তাই যে সমগ্র ট্রয় বাহিনী তারা ঢুকে পড়ে ইসের মধ্যে, দুর্গের মধ্যে। প্যাট্রিকুলাস ভেলোয়ার সিমস সুপারহিউম্যান, প্যাট্রিকুলাসের যে বীরত্ব, অর্থ হচ্ছে বীরত্ব, অর্থাৎ প্যাট্রিকুলাস তার যে যুদ্ধের বীরত্ব, সেটা মনে হয় সিমস সুপারহিউম্যান, মানে সুপারহিউম্যান মানে অতি মানবিক, মানে স্বাভাবিক
তার বীরত্ব। হি হ্যাজ কিল্ড, সে হত্যা করে 9 ট্রোজান্স, 9 জন ট্রোজানকে ইন এ সিঙ্গেল চার্জ হোয়েন অ্যাপোলো স্ট্রাইকস হিম, মানে একই সে সিঙ্গেল চার্জ মানে এক চার্জে এক দৌড়ে মানে সে 9 জন ট্রোজান বীরকে হত্যা করে এবং তাকে মনে হয় তার বীরত্ব দেখে মনে হয় সে সুপার হিউম্যান। এবং যখন হোয়েন অ্যাপোলো স্ট্রাইকস হিম, অ্যাপোলো তাকে আঘাত করে উইথ সার্চ ফিউরি, এমন ধরনের যে প্রচণ্ডতা বা ক্ষিপ্রতা দিয়ে, দ্যাট টু ক্যাচ অফ গার্ড, হেক্টর তাকে ক্যাচ করে ফেলে গার্ড দিয়ে। অ্যান্ড থ্রাস্ট হচ্ছে তরোয়ালের খোঁচা, হেক্টর একটা তরোয়ালের খোঁচা দেয়। থার্স্ট স্পার, স্পার হচ্ছে বর্ষা, এই স্পার দিয়ে এবং তাকে চতুর্দিকে ঘিরে ফেলে হেক্টর তাকে খোঁচা দেয় থ্রো হিজ বডি, তার দেহের মধ্যে, প্যাট্রোক্লাসের দেহে। দেন তারপর সাম অফ দ্য মোস্ট ইন্টেন্স ফাইটিং অফ দ্য ওয়ার ফলোস ইন এ ব্যাটেল টু ক্লেম প্যাট্রোক্লাস বডি। দ্য সাম, তারপরে দেন সাম অফ দ্য মোস্ট ইন্টেন্স ফাইটিং, তীব্র, ইন্টেন্স হচ্ছে তীব্র, ফাইটিং যুদ্ধ, এই অত্যন্ত তীব্র কিছু যুদ্ধে অফ দ্য ওয়ার ফলোস অনুষ্ঠিত হয়, অনুসরণ করে ইন এ ব্যাটেল একটা যুদ্ধ দ্বন্দ্বে, টু ক্লেম মানে প্যাট্রোক্লাস বডি, প্যাট্রোক্লাসের দেহ কারা নিবে, এই দাবিতে কখনো হেক্টর অর্থাৎ ট্রোজানরা তারা নিয়ে যেতে চাচ্ছে অ্যাকিলিসের প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসের দেহ নিয়ে যাবে, আবার কখনো গ্রিকদের আত্মমর্যাদাবোধ যে অ্যাকিলিসের যে বন্ধু প্যাট্রোক্লাসের মৃতদেহটাও যদি না নিয়ে যেতে পারি তাহলে অ্যাকিলিস যাবে, অর্থাৎ তাদের পরাজয় হবে। তা এই জন্য তারা ইন এ ব্যাটেল ফিল্ডে, অর্থাৎ ইন এ ব্যাটেল যুদ্ধক্ষেত্রে মানে তীব্রভাবে কিছু যুদ্ধ চলে এই প্যাট্রোক্লাসের বডি নিয়ে, দেহ নিয়ে। কারা দাবি করে, কারা নেবে, কারা এটা মানে অধিকার গ্রহণ করবে, এই যে মৃত্যুদেহ নিয়ে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সংগঠিত হয়। সেই লাইনটির কথা এখানে বলা আছে। দেন অর্থাৎ তারপর সাম অফ দ্য মোস্ট ইন্টেন্স ফাইটিং, কিছু অত্যন্ত তীব্র যুদ্ধ অফ দ্য ওয়ার মানে যুদ্ধক্ষেত্রে কিছু ফাইটিং চলে, ফলোস ইন এ ব্যাটেল একটা দ্বন্দ্বে। কি দ্বন্দ্ব? সেই দ্বন্দ্বটা হচ্ছে টু ক্লেম অধিকারে নেওয়া প্যাট্রোক্লাস বডি, প্যাট্রোক্লাসের দেহ, মৃতদেহ। ফাইনালি অবশেষে দ্য অ্যাকিয়ান্স রেস্কিউ প্যাট্রোক্লাস কর্পস, কর্পস অর্থ হচ্ছে মৃতদেহ, প্যাট্রোক্লাসের এই যে মৃতদেহ অবশেষে অ্যাকিয়ান্সরা উদ্ধার করতে পারে, রেস্কিউ উদ্ধার করে ট্রোজানদের কবজা থেকে। অ্যান্ড হেক্টর ক্যাপচার্স অ্যাকিলিস আর্মর, হেক্টর করে কি ওই প্যাট্রোক্লাসের গায়ে অ্যাকিলিসের যে আর্মর বা অস্ত্র আবরণ বা যুদ্ধ আবরণ সেইটা খুলে নিয়ে যায় গার্ড থেকে, সেটা হেক্টর ক্যাপচার করে, নিয়ন্ত্রণে নিয়ে যায়। হেক্টর ক্যাপচার্স অ্যাকিলিস আর্মর। দেন তারপর দ্য অ্যাকিয়ান্স রিটার্ন টু দ্য বিচ, অ্যাকিয়ান্সরা তাদের বিচে ফেরত আসে, গার্ডিং দেয়ার শিপস, তাদের জাহাজগুলোকে গার্ড দেয় মানে প্রতিরক্ষা করে, অ্যাজ বেস্ট দে ক্যান, তারা যতটুকু পারে তার সর্বোত্তমভাবে তারা তাদের যুদ্ধ জাহাজগুলোকে রক্ষা করার জন্য গার্ড দেয়। অ্যাকিলিস ইজ ফিল্ড উইথ ওভারওয়েলমিং গ্রিফ, অ্যাকিলিস ইজ ফিল্ড মানে অ্যাকিলিস পরিপূর্ণ হয়ে যায় উইথ ওভারওয়েলমিং গ্রিফ, ওভারওয়েলমিং হচ্ছে অতিরিক্ত যে মানে গ্রিফ দুঃখ, সেই দুঃখটা অতিরিক্ত মানে অপ্রতিরোধ্য। সে তার যে বন্ধু প্যাট্রোক্লাস মৃত্যুবরণ করে হেক্টরের দ্বারা, হেক্টর হত্যা করে প্যাট্রোক্লাসকে, এবং এই হত্যাকাণ্ডের ফলে তার যে হৃদয়, সেই অ্যাকিলিসের হৃদয় দুঃখে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে যায়, সে গড়াগড়ি খায়, চিৎকার চেঁচামেচি করে এবং ক্রোধে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এখানে বলা হয়েছে গ্রিপ অ্যান্ড রেস, রেস হচ্ছে ক্রোধ। সে এতটা ক্রোধ হয়, এতটা রাগ হয় মানে তার বন্ধু, প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসকে হেক্টর হত্যা করার ফলে তার ভিতরে একটা ক্রোধ সৃষ্টি হয়। হোয়েন হি লার্নস, এখানে লার্নস বলতে সে এখানে শোনা আর কি, হেয়ার হবে। হোয়েন হি লার্নস, যখন সে শোনে বা জানে, দ্যাট যে হিজ ওয়ারিয়ার কম্পেনিয়ন, তার যোদ্ধা
সঙ্গী অর্থাৎ হিজ ওরিয়র হচ্ছে যোদ্ধা, কম্পেনিয়ন সঙ্গী প্যাট্রোক্লাস হ্যাজ বিন স্ল্যাটার্ড, তাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এটা যখন অ্যাক্ট্রেস শুনতে পায় বা জানতে পারে, হিজ মাদার, তার মা, থেটিস মানে দেবী থেটিস কামস, আসে টু হিম, তার নিকট। কারণ সে তার এখানে বড় আকারে ইলিয়াডের ভিতরে বিস্তারিত বলা আছে যে যখন প্যাট্রোক্লাস জোরে চিৎকার করতেছিলেন, তখন সাগরের তলদেশ পর্যন্ত তার যে কান্না চলে যাচ্ছিল, যেখানে সেই সাগরের তলদেশে তার মা দেবী থেটিস জলপরীদেরকে নিয়ে একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে সে শুনতে পান তার সন্তানের করুণ আর্তনাদ। তাই তো থেটিস কামস টু হিম, থেটিস চলে আসে তার নিকট, অ্যান্ড অ্যাডভাইসেস হিম, তাকে উপদেশ দেয়, অ্যাক্ট্রেসকে উপদেশ দেয়, দ্যাট যে ইট ইজ ফ্যাটেড, এটাই ভাগ্য, দ্যাট হি উইল ডাই, সে মৃত্যুবরণ করবে, ইফ যদি হি ট্রাইস টু রিভেঞ্জ প্যাট্রোক্লাস ডেথ, সে প্যাট্রোক্লাসের এই মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করতে যায়, তাহলে সে অবশ্যই মরবে, এটাই ভাগ্যে লেখা রয়েছে। এই উপদেশ সে তার সন্তান থেটিস, তার সন্তান অ্যাক্লিসকে দেয়। অ্যাক্লিস হচ্ছে মহাবীর, তার বন্ধু প্যাট্রোক্লাসকে হত্যা করা হয়েছে, হেক্টর হত্যা করেছে, ট্রোজানরা হত্যা করেছে, অবমাননা করেছে তাকে, তাই তার ভিতরে ক্রোধ সৃষ্টি হয়। কিন্তু তার মা তার কান্না শুনে তার নিকট এসে তাকে উপদেশ দেয় যে তুমি যদি এই হত্যাকাণ্ডে বিচার করতে যাও, প্রতিশোধ নিতে যাও, রিভেঞ্জ নিতে যাও প্যাট্রোক্লাসের ডেথের, তাহলে কিন্তু তুমিও মরবে, এটাই ভাগ্যে লেখা রয়েছে, এটাই বিধির নিয়ম। বাট কিন্তু সে বলে দ্যাট যে ইফ অ্যাক্ট্রেস ডিসাইডস, যদি অ্যাক্ট্রেস সিদ্ধান্ত গ্রহণ করে টু রিভেঞ্জ প্যাট্রোক্লাস ডেথ, প্যাট্রোক্লাসের হত্যার প্রতিশোধ নিতে, শি উইল আউটফিট হিম, সে তাকে একটা, যেহেতু হেক্টর তার আর্মর অর্থাৎ প্যাট্রোক্লাসের গা থেকে খুলে নিয়ে গেছে, প্যাট্রোক্লাস হেক্টরের সাথে যুদ্ধ করার পূর্বে তার কাছ থেকে ধার নিয়ে গিয়েছিল, এখন সে কী নিয়ে যুদ্ধ করবে, কী অস্ত্র সাজসজ্জা পরিধান করবে, সেই জন্য থেটিস বলতেছে যে শি উইল আউটফিট হিম, সে সাজসজ্জিতকরণ এনে দিতে পারে, ইন এ সুইট অফ নিউ আর্মার, একটা নতুন অস্ত্র আবরণ, মেড, যেটা তৈরি করা হবে বাই ওয়ান অফ দ্য গডস, অর্থাৎ একজন দেবতার দ্বারা তৈরিকৃত আর্মার পরিধান করে সে যুদ্ধে যাবে, এটা সে এনে দিতে পারে। এইটা তৈরি করবে এই থেটিস, যাবে হচ্ছে হেপাস্টাস হচ্ছে যে হাতুড়ি, অর্থাৎ এই আর্মার এই দেবতাদের যে যুদ্ধ অস্ত্র শস্ত্র তৈরি করে, সেই দেবতা হচ্ছে হেপাস্টাস। সেই হেপাস্টাসের কাছে গিয়ে অনুরোধ করবে দেবী থেটিস যে তার ছেলের জন্য, অ্যাক্লিসের জন্য যেন একটি অসাধারণ আর্মার তৈরি করে দেওয়া হয়। সেই কথা এখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে যে শি উইল আউটফিট হিম ইন এ সুইট অফ নিউ আর্মার মেড বাই ওয়ান অফ দ্য গডস। আচ্ছা, গ্রিক ম্যাথোলজি পড়তে হলে আপনাকে গভীর থেকে গভীরতর জানতে হবে, মানে এর প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি ওয়ার্ডে ভিতরে ব্যাখ্যা রয়েছে, পিছনে আরেক কাহিনী রয়েছে, সেই কাহিনীগুলোকেও জানতে হবে। সেই কাহিনীগুলো যদি না জানেন তাহলে কিন্তু পড়ে মজা পাবেন না এবং বুঝতে পারবেন না। আমি যেমন দেখেন প্রত্যেকটি সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ডে যে এক একটি হিস্ট্রি রয়েছে, পিছনে আরেকটি কথা রয়েছে, সেই কথাগুলো যেরকম তুলে নিয়ে এসেছি, এটা জানতে হবে আপনাকে। অ্যাক্লিস পছন্দ করলো, হি উইল ডিফাই সার্টেন, সে এই ধরনের মৃত্যুর স্পর্ধা করে, অ্যান্ড দ্য ট্রোজানস ইন অ্যান অ্যাটেম্প টু পানিশ দেম, এবং ট্রোজানদেরকে সে শাস্তি দেওয়ার জন্য অবিলক্ষ্য গ্রহণ করে, ফর কিসের জন্য, হট দে ডিড টু প্যাট্রোক্লাস, তারা প্যাট্রোক্লাসের সাথে যা করেছে তার জন্য, ফর হট মানে তাহার জন্য, হ্যাঁ, সে একটা অ্যান অ্যাটেম্পট, একটা অবিলক্ষ্য গ্রহণ করে, টু পানিশ শাস্তি দিতে, দেম অর্থাৎ ট্রোজানদেরকে। দাস এভাবে হি রিটার্নস টু ব্যাটেল, সে যুদ্ধক্ষেত্রে ফেরত আসে, ইন হিজ নিউ আর্মার, তার এই নতুন অস্ত্র আবরণ নিয়ে বা সাজসজ্জা গ্রহণ করে, অ্যান্ড ইজ সো সাকসেসফুল, সে এত সফল হয় যে হি ইজ সো সাকসেসফুল দ্যাট হি অ্যান্ড দ্য অ্যাকিয়ান্স, সে অ্যান্ড দ্য অ্যাকিয়ান্স মানে গ্রিকরা, রোট দ্য ট্রোজান্স,
রোড অর্থ ছত্রভঙ্গ করে দেওয়া, ট্রোজানদেরকে ছত্রভঙ্গ করে দেয়। হি স্যাভেজলি কিলস হেক্টর, সে নির্মমভাবে, মর্মান্তিকভাবে, নিষ্ঠুরভাবে, বর্বরভাবে, স্যাভেজলি হচ্ছে বর্বরতা, নিষ্ঠুর, এই নিষ্ঠুরভাবে কিলস হত্যা করে হেক্টর দ্য ট্রোজানস মাইটিস্ট ওরিয়র, অর্থাৎ ট্রোজানদের সর্বশ্রেষ্ঠ যে বীর, সেই বীর যে কিনা প্যাট্রোক্লাসকে হত্যা করেছিল, সেই প্যাট্রোক্লাসের হত্যার প্রতিশোধ গ্রহণ করলেন অ্যাকিলিস। কী করে যুদ্ধক্ষেত্রে এসে সে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, বর্বরভাবে হত্যা করলেন হেক্টরকে। অ্যাকিলিস অ্যাঙ্গার, অ্যাকিলিসের যে ক্রোধ ইজ নট সেটেড, সেটা পূর্ণ পরিতৃপ্ত হয় নাই, মানে পূর্ণ পরিতৃপ্ত হলো না। হাওয়ার যাই হোক, হি টাইস হেক্টরস কর্পস, সে বেঁধে বাঁধলো হেক্টরের মৃতদেহ টু হিজ চ্যারোট, তার যে রথ ছিল, তার ঘোড়া চালিত গাড়ি, যুদ্ধে যেত রথ, আগের দিনে যোদ্ধারা, দেবদেবীরা রথে চড়ে যুদ্ধ করত, সেই রথে পিছনে সে হচ্ছে মহাবীর, সে হচ্ছে একাধারে এক দেবীর সন্তান, আর এক ধারে এক রাজার ছেলে, এবং যুদ্ধক্ষেত্রে গ্রিকদের মহাবীর, এবং ইলিয়টের সবচেয়ে বলিষ্ঠ এবং সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিমান, সবচেয়ে ধীমান, সবচেয়ে মানে সর্বশ্রেষ্ঠ একজন বীর হচ্ছেন এই অ্যাকিলিস। সেই অ্যাকিলিস তার যে চ্যারট, অর্থাৎ তার যে রথ, সেই রথের পিছনে হেক্টরসের যে ক্রোপস, অর্থাৎ হেক্টরের মৃতদেহ, সেটা বাঁধলেন। অ্যান্ড সার্কেলস, ঘুরলেন প্যাট্রোক্লাস বিউরিল, অর্থাৎ প্যাট্রোক্লাসের যেখানে কবর মানে অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে, সেই জায়গায় ওই তার রথের পিছনে হেক্টরের দেহ নিয়ে সে চক্রাকারে ঘুরতে থাকলেন। এখানে বলা আছে মিউরিল মাউন্ট এভরিডে ফর 9 days। হেক্টরস প্যারেন্টস আর সো গ্রিভ, হেক্টরের পিতা ট্রয়ের রাজা প্রাইম এবং তার যে রানী হেকুবা, অর্থাৎ হেক্টরের পিতামাতা, হেক্টরস প্যারেন্টস আর সো গ্রিভ, অত্যন্ত এত বেশি মানে দুঃখ, অ্যাট দ্য বারবারিক ট্রিটমেন্ট, মানে তার ট্রিটমেন্ট এখানে মানে আচরণ, বারবারিক হচ্ছে বর্বরতা, নিষ্ঠুরতা, নিষ্ঠুর আচরণ করা হয়েছে। গিভেন টু দেয়ার সন্স কর্পস, তার ছেলের যে মৃতদেহ, সেই মৃতদেহের সাথে যে বর্বর নিষ্ঠুর যে আচরণ করা হয়েছে, সেইটা তারা অত্যন্ত কি দুঃখিত, মানে এত ক্লান্ত দুঃখিত। দ্যাট যে প্রাইম হেক্টরস ফাদার, প্রাইম হচ্ছে হেক্টরের পিতা, গোস গিয়েছিলেন টু অ্যাকিলিস, অ্যাকিলিসের নিকট, অ্যান্ড বেগস ফর হিজ সন্স বডি, তার সন্তানের যে মৃতদেহ, সেই মৃতদেহ ভিক্ষা চেতে, ফেরত আনতে, তার মৃতদেহ ফেরত এনে সে কী করবে, সে অন্ত্যেষ্টিক্রিয়া করবে রাজকীয়ভাবে, তার ছেলেকে, তার ছেলের ফানারেল বিরুট করবে। সেটার জন্য সে গিয়েছিল সংগোপনে, অতি সংগোপনে অ্যাকিলিসের শিবিরে, অ্যাকিলিসের কাছে। অ্যাকিলিস ইজ মুভড বাই প্রাইমস প্লিজ, অ্যাকিলিস প্রাইমের যে এই আবেদন, অনুনয় বিনয়, সেই অনুনয় বিনয়ের দিকে ফিরে তাকালেন। অ্যান্ড বাই দ্য মেমোরি অফ হিজ ওন ফাদার, সে তার বৃদ্ধ পিতার কথা স্মরণ করলেন। কনসিকুয়েন্টলি, অতএব, হি অ্যাগ্রিজ টু ক্লিনেস, সে পরিষ্কারভাবে একমত হলেন। অ্যান্ড রিটার্ন হেক্টরস বডি, সে হেক্টরের দেহ তার বৃদ্ধ পিতা ট্রয়ের রাজা প্রাইমের নিকট রিটার্ন দিলেন, ফেরত দিলেন। ডিয়ার লার্নার্স, আমি চেষ্টা করলাম হোমারের ইলিয়ট কাব্যগ্রন্থটির, কবিতাটির সারমর্ম, অর্থাৎ সামারি, পয়েন্ট সামারিটি আপনাদের সামনে তুলে ধরতে। এরপরে ইলিয়ট কবিতার যে স্তবকের পর স্তবক রয়েছে পার্টলি, এরপরে আমি অ্যাবাউট নিয়ে আলোচনা করব, এবং কি সম্বন্ধে ইলিয়টটা কি ঘটনা, সেই ঘটনা আমি এখানে একেবারে সংক্ষিপ্ত আকারে ইলিয়ট কবিতাটির যে মূল সারমর্ম, সেই সারমর্মটি আপনাদের সামনে তুলে ধরব। এরপরে পার্টভাবে আমি ইলিয়ট নিয়ে আলোচনায় আসব আপনাদের সামনে, এবং গ্রিক মেথোলজির সম্পর্কে পরিষ্কার একটি ধারণা দেওয়ার ইচ্ছা রয়েছে আপনাদেরকে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, এবং যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি এই মুহূর্তে। পরবর্তীতে ইলিয়টের অ্যাবাউট সম্বন্ধে যে এপিসোড, সেই এপিসোড নিয়ে আসছি আগামীকালকে।